খেলা লিখেছেন ডুলসি গ্রে। ম্যানহাটনের নতুন ফ্ল্যাট বাড়িটাতে আসার প্রায় বছরখানেক পর একটা আইডিয়া এসেছে জেনিফারের মাথায়। আজ রাতেও বাবা মা বাড়িতে থাকবেন না, পার্টিতে যাবেন। কাজেই চমৎকার সময় পাওয়া যাবে ওদের ফ্ল্যাটের অপোজিটে মোনা টাওয়ারের 6 তলার ওই দম্পতিকে পর্যবেক্ষণ করার। জেনিফারকে সবাই বোকা ভাবে। সবার ধারণা ওর মাথায় বুদ্ধিশুদ্ধির বালাই নেই, খালি গোবর পোড়া। কিন্তু অতটা বোকা জেনিফার আদৌ নয়। বোকা হলে কি এমন চমৎকার একটা পিপ শো দেখার বুদ্ধি বার করতে পারত? গোটা ব্যাপারটাই মজাদার একটা খেলা জেনিফারের কাছে। আর ওর খেলার অনুষঙ্গ হলো মানুষ। মানুষকে সার্কাসের পুতুল বানিয়ে নিজেকে পাপেট মাস্টার ভেবে দারুণ পুলকিত হয় জেনিফার। নিজেকে প্রায় ঈশ্বরের সমকক্ষ মনে হয়। জেনিফারের বাবা মা বাইরে যাবার জন্য রেডি হচ্ছেন। একমাত্র বড় ভাইটা রোজকার মতো টাঙ্কি মারতে গেছে সেই মেয়েটার কাছে। মেয়েটা হোস্টেলে থাকে। জেনিফার ঠিক করেছে আর আধ ঘন্টার মধ্যে ঘরের বাতি নিভিয়ে পর্দাটা টেনে দেবে। তার পুতুলগুলো যদি বাড়িতে থাকে তাহলে খেলা শুরু হতে বেশি সময় লাগবে না। জেনিফাররা যখন প্রথম এই ফ্ল্যাটে এলো, ফ্ল্যাটটির ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। আসলে সে তার 18 বছরের জীবনে এত বেশিবার বাসা বদল করেছে যে ব্যাপারটাতে তার ঘেন্না ধরে গেছে। একটা বাড়িও তার মনের মতো হয়নি। সবগুলোই নোংরা এবং অনাকর্ষণীয় মনে হয়েছিল। এ বাড়িটাও আগেরগুলোর মতোই। কিন্তু কিছুদিন যেতে জেনিফার টের পেল এখানে ব্যতিক্রমধর্মী কিছু জিনিস আছে। জেনিফারের বাবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পারচেজ ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার। ধাপে ধাপে তার পদোন্নতি হয়েছে। আর সেই সাথে স্ট্যাটাস বজায় রাখার খাতিরে চলেছে বাসা বদল। সব শেষে ঠাঁই নিয়েছেন আকাশ ছোঁয়া এই অট্টালিকাতে। জেনিফারের নামটি সুন্দর হলেও দেখতে সে সুন্দরী নয় মোটেই। ভয়ানক মোটা ও ভোঁতা চেহারাটা অভিব্যক্তিহীন। কোটো ছেড়ে চোখ জোড়া ঠেলে বেরিয়ে এসেছে। মাথায় জট পাকানো চুল, শরীরের কোথাও কোনো বাঁক নেই। জেনিফারের পা দুটো হাতির মতন, হাত জোড়া থলথলে মাংসলো। লোকে বলে জেনিফার অ্যাবনর্মাল। শরীর বেড়েছে ঠিকই, মন মানসিকতা এখনও শিশুর মতোই রয়ে গেছে। কিন্তু ওরা জেনিফারকে ঠিক চিনতে পারেনি। ওর মস্তিষ্কে সামনের বিল্ডিংয়ের মানুষ দুটোকে নিয়ে যে খেলার পরিকল্পনা চলছে জানতে পারলে ওরা নির্ঘাত চমকে যেত। জেনিফার নিজেকে অনেকের চেয়ে বুদ্ধিমতী ভাবে। বেশ কিছুদিন আগে এক সন্ধেবেলার ঘটনা ছিল সেটা। সেদিনও জেনিফারকে তার বাবা মা একা ঘরে তালা মেরে রেখে গেছেন। জেনিফারকে কখনোই বাবা মা বাইরে নিয়ে যান না, লোকের সামনে অপদস্থ হবার ভয়ে। জেনিফার যখন আরও ছোট ছিল তখনও অবশ্য বাবা মা ওকে একা রেখে কোথাও যেতেন না। একবার ওকে একা বাড়িতে রেখে যাওয়ায় জানালার পর্দায় আগুন ধরিয়ে দিয়েছিল সে। টিভিতে কি একটা ছবিতে এরকম আগুনের দৃশ্য দেখার পর জেনিফারের খুব লোভ জাগে খেলাটা খেলতে। খেলাই তো জেনিফারের কাছে স্রেফ নির্জলা আনন্দ ছাড়া কিছু নয়। ভাগ্যিস সেবার মিসেস প্যাকম্যান পাশের বাড়িতে ছিলেন। কাপড় পোড়া গন্ধ পেয়ে ঘরে ঢুকে তিনি দেখেন জানালায় আগুনের শিখা দাউ দাউ করছে আর তার হাবাগোবা মেয়েটা আনন্দে হাততালি দিচ্ছে। আগুন নেভাতে দমকল ডাকতে হয়েছিল। আর জেনিফার খেয়েছিল প্রচণ্ড মার। সেই জেদে জেনিফার তার মার শখের কয়েকটা কবুতরের বাচ্চা ব্যালকনি থেকে ফেলে দিয়েছিল নিচে। মা ব্যাপারটা বুঝতে পেরেছিলেন কিনা কে জানে, তবে জেনিফারকে কিছু বলেননি। হিতে বিপরীত হবার ভয়ে হয়তো শাসন করেননি। আর তাতে জেনিফার মজা পেয়ে গেল আরও। বাবা একবার বাজার থেকে বেশ কতগুলো মুরগির বাচ্চা এনেছিলেন। ভাইয়ার তখন অসুখ, গায়ের জোর হবে বলে মুরগির স্যুপ খেতে বলেছিলেন ডাক্তার। মুরগির বাচ্চাগুলোকে আদর করছিল জেনিফার। ওদের গা বেশ গরম ঠেকছিল ওর কাছে। জ্বর হয়েছে ভেবে সব কটা বাচ্চাকে ওদের ডিপ ফ্রিজে পুরে রেখেছিল জেনিফার। ভেবেছিল ঠান্ডায় জ্বর কমে যাবে। আয় হায়, সকালে ফ্রিজের মধ্যে মরে শক্ত হয়ে যাওয়া মুরগির বাচ্চা দেখে সে কি কাণ্ড। ভাইয়া জ্বর শরীর নিয়ে বকতে বকতে প্রচণ্ড এক চড় বসিয়ে দিয়েছিল জেনিফারের গালে। উহ মা, হাত ছোঁয়ালে গালটা এখনও টনটন করে ওঠে ব্যথায়। ভাইয়ের ওপর ঘেন্না ধরে যায় জেনিফারের তখন থেকে। তারপর সেবার যে ভয়ানক বন্যা হলো, শহর ডোবে ডোবে অবস্থা। জেনিফাররা তখন যেখানে থাকে সেখানে বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল একদল লোক। জেনিফার তার ভাইয়ার সব জামা কাপড় দিয়ে দিয়েছিল এই লোকদের, এমনকি নতুন কেনা জিন্স প্যান্টটা পর্যন্ত।
ঘরে ফিরে ভাইয়া জেনিফারকে এই মারে তো সেই মারে। ছেলে মানুষ না বুঝে কাজটা করে ফেলেছে বলে মা অনেক কষ্টে সেদিন ফিরিয়েছিলেন ভাইয়াকে। এসব অনেক আগের ঘটনা। এখন জেনিফার অনেক বড় হয়ে গেছে। আগের মতো আর দুষ্টুমি ফাজলামি করতে গিয়ে কোনো অঘটন ঘটায় না, কিন্তু তারপরও সারাক্ষণ ওকে একা বসে থাকতে হয়। প্রতিবাদ করে লাভ হবে না জেনে জেনিফার এতদিন নীরব থেকেছে। কিন্তু ম্যানহাটনের এই বাড়িতে আসার পরে, যেদিন বিপরীত দিকের অ্যাপার্টমেন্টের মানুষ দুজনকে নিয়ে চমৎকার এক বুদ্ধি ফাঁদল সে, তারপর থেকে বেশ উত্তেজনার মাঝে সময় কেটে যাচ্ছে। জেনিফারের শোবার ঘর থেকে মোনা টাওয়ারের দম্পতির ফ্ল্যাট স্পষ্ট দেখা যায়। বোঝাই যায় ওরা খুব ধনী। ওদের দুটো গাড়ি লক্ষ্য করেছে জেনিফার। আর মাঝে মাঝেই বাড়িতে কোনো না কোনো পার্টি থাকে। জেনিফার এটাও লক্ষ্য করেছে ওই দম্পতির শোবার ঘর কিংবা ড্রয়িং রুমের পর্দা কখনো টানা থাকে না। ওরা হয়তো জানেও না জেনিফার নামের একটি মেয়ে ওদের গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে গা জ্বলা গরমের এই সময়টাতে দক্ষিণা বাতাসের লোভেই হয়তো ওরা জানালাগুলো খুলে রাখে। জেনিফারের ঘর থেকে মোনা টাওয়ারের বেশ কটা ফ্ল্যাট পরিষ্কার দেখা যায়। একবার 4 তলায় 2 মহিলাকে বিকট মুখভঙ্গি করে ঝগড়া করতে দেখেছিল সে। 5 তলার এক গন্ডা বাচ্চা কাচ্চা আর বউকে নিয়ে থাকে এক রাসান। পুতুল পুতুল বাচ্চাগুলোকে দেখলেই জেনিফারের খামচে দিতে ইচ্ছে করে। 6 তলার দম্পতিদের দিকে নজর আটকে যায় জেনিফারের। সেই রাতে ওই দম্পতির বাসায় জম্পেশ কোনো পার্টি ছিল। স্বামী স্ত্রী দুজনেই দেখতে আকর্ষণীয়, দুজনেই বেশ লম্বা। মেয়েটি সবুজ রঙের একটি দামি ড্রেস পরেছিল, ফর্সা রঙের সাথে মানিয়ে গিয়েছিল বেশ। আর ছেলেটির পরনে ছিল কমপ্লিট স্যুট। দরজার পাশে দাঁড়িয়েছিল দুজনেই, হাত নেড়ে বিদায় জানাচ্ছিল ধোপদুরস্ত পোশাক পরা আমন্ত্রিত মেহমানদেরকে। অতিথিরা চলে যাবার পর ওরা দুজনে এসে ঝুল বারান্দায় বসে। ছেলেটি একটি সিগারেট ধরায়। মেয়েটির হাতে ছিল সোনালি তরল পদার্থে ভরা একটি গ্লাস, সম্ভবত হুইস্কি। ওরা কি যেন বলছিল আর খুব হাসছিল। তারপর মেয়েটি প্রবলভাবে মাথা নেড়ে আপত্তি জানায়, কিন্তু ছেলেটি তার কথা না শুনে মেয়েটিকে জড়িয়ে ধরে এবং চুমু খেতে শুরু করে। একটু পরে মেয়েটিও সাড়া দেয়। প্রবল অস্বস্তি নিয়ে দৃশ্যটা দেখছিল জেনিফার। একই সাথে তার শরীরের ভেতর জেগে উঠছিল উত্তেজনা এবং রাগ। ওরা দুজনেই অত্যন্ত আকর্ষণীয়, সন্দেহ নেই। তাই বলে খোলামেলা জায়গায় এত বেশি খোলামেলা আচরণ বরদাস্ত করা যায় না। জেনিফারের গলা শুকিয়ে গিয়েছিল যখন দেখল ছেলেটা প্রায় পাঁজাকোলা করে মেয়েটিকে ঘরের ভেতর নিয়ে গেল। ওদের বেডরুমে আলো জ্বলছিল। ছেলেটি এবার মেয়েটির ইভিনিং ড্রেসের শোল্ডার ট্র্যাপ খুলে ফেলে। বেরিয়ে পড়ে ফর্সা অনাবৃত কাঁধ। মেয়েটি ছেলেটিকে হেসে হেসে কি যেন বলে। ছেলেটি এগিয়ে যায় জানালার দিকে, ফেলে দেয় ভারী পর্দা। তারপর থেকে জেনিফারকে পেয়ে বসে অদ্ভুত এক নেশায়। ওই দম্পতিকে প্রতিদিন দেখা চাই। এখন তো ব্যাপারটা রীতিমতো অবসেশনে পরিণত হয়েছে। জেনিফার এখন ওই দম্পতির আদ্যোপান্ত সব জানে। ছেলেটির নাম ড্যানিস হুইটলি। সে একটি বিদেশি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। মেয়েটি মারিয়া শ্রিভার, এক সিনেটরের মেয়ে। মারিয়া জেনিফারের চেয়ে মাত্র বছর 3 বড়। আর এ কারণেই মারিয়াকে ঘৃণা করতে শুরু করে জেনিফার। কারণ মারিয়া অনেক সুন্দরী, অনেক কম বয়স, অনেক ধনী এবং অনেক হ্যান্ডসাম এক স্বামীর স্ত্রী। সে তুলনায় জেনিফার কি আছে তার? ঈশ্বর তাকে কি দিয়েছেন? কিছুই না। অথচ মারিয়া সব পেয়েছে বেশি বেশি, খুব বেশি। এত বেশি পাওয়া উচিত হয়নি তার। মারিয়ার সুখ, তার সুখের সংসার জেনিফারের বুকে জ্বালা ধরায়। একই সাথে ঘৃণা হয় তার ড্যানিস হুইটলির প্রতি। কেন ড্যানিস হুইটলি তার জীবনে এলো না? কেন মারিয়া তার জীবনসঙ্গিনী হলো? অর্থহীন যুক্তি, অন্তত সাধারণ মানুষের কাছে, কিন্তু জেনিফারের কাছে নয়। জেনিফার তার ভাইয়ের প্রেমিকাকেও সহ্য করতে পারে না। জানে হোস্টেলের ওই মেয়েকেই ভাইয়া বিয়ে করবে, অথচ সে বিয়েতে তাকে যেতে দেওয়া হবে না। যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে জেনিফার, তখন? এত বৈষম্য মেনে নিতে পারে না জেনিফার। সবাই যেন তাকে নিয়ে খেলা করছে। সে যেন একটা পুতুল, কদর্য বোকা একটা পুতুল, যাকে দেখলেই হাসি পায়। জেনিফার বুঝতে পারে সব, মনে মনে হাসে। সিদ্ধান্ত নেয় সেও ওদেরকে নিয়ে খেলবে। জেনিফার হুইটলি দম্পতির কাছে প্রথম চিঠি পাঠালো ওদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করার 6 সপ্তাহ পর।
চিঠিটি লেখার আগে বহুবার ভাবতে হয়েছে তাকে। কতবার যে কাগজ ছিঁড়েছে। তারপর গোটা গোটা অক্ষরে যতটা পরিষ্কারভাবে পারা যায় লিখল সে, মিস্টার হুইটলি, আপনি যখন বাইরে থাকেন জানেন আপনার স্ত্রী তখন কি করে? ওকে নিয়ে পড়শিরা নানা কথা ছড়াতে শুরু করেছে। জেনিফার ঠিকানা লিখল, মিস্টার ড্যানিস হুইটলি, 6/B মোনা টাওয়ার, ম্যানহাটন, নিউ ইয়র্ক। মা বাবা বাইরে, এই রকম সুযোগে নিচের লেটার বক্সে চিঠিটা ফেলে দিয়ে এলো জেনিফার। ফলাফল হলো সন্তোষজনক। সেদিনও হুইটলি দম্পতি পার্টির আয়োজন করেছে। খাওয়া দাওয়ার পর যথারীতি সবাই চলে গেলে ওরা দুজন ঝুল বারান্দায় এসে সেই আর্ম চেয়ার দুটোতে বসল। একটু পরে হুইটলি জেনিফারের চিঠিটি পকেট থেকে বের করে স্ত্রীর হাতে দিল। হাসছে সে, তবে জেনিফার স্পষ্ট দেখতে পাচ্ছে হাসিটা খুব একটা আন্তরিক নয়। মারিয়া চিঠি পড়ছে। হুইটলি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, লক্ষ্য করছে প্রতিক্রিয়া। ভ্রু কুঁচকে উঠল মারিয়ার। সুন্দর দুই টানা ভ্রুর মাঝখানে কপালের ভাঁজটাও নিখুঁত দেখতে পেল জেনিফার বাইনোকুলারে চোখ লাগিয়ে। শক্তিশালী এই বাইনোকুলারটা বাবা তার জন্মদিনে গিফট দিয়েছিলেন। এতদিন পরে যথার্থ কাজে ব্যবহার হচ্ছে যন্ত্রটা। এদিক ওদিক মাথা নাড়ল মারিয়া, তারপর হেসে ফেলল। হাসি ফুটল না হুইটলির মুখে। কি যেন বলল সেই স্ত্রীকে। প্রথমে শান্তভাবে কথা বলল দুজনেই, তারপর উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। উত্তেজিত হয়ে উঠছে মারিয়া এবং হুইটলি। মারিয়ার কি একটা কথায় হুইটলি এমন রেগে গেল যে ঠাস করে চড় বসিয়ে দিল স্ত্রীর গালে। মুখে হাত চাপা দিল মারিয়া, মুখ গুঁজল চেয়ারের হাতলে। থেকে থেকে কেঁপে উঠল পিঠ। হুইটলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো স্ত্রীর পেছনে। এত বেশি সময় যে জেনিফারের আর দেখার ধৈর্য থাকলো না। চেয়ে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে চোখ। তাছাড়া মা বাবা ফেরার সময়ও হয়ে গেছে। ওরা এসে যদি দেখেন জেনিফার জেগে আছে এখনও, খুব রাগ করবেন। আজ অবশ্য তাড়াতাড়ি বিছানায় গেল জেনিফার, সন্তুষ্ট মন নিয়ে। মাসখানেক পর জেনিফার ফোন করল হুইটলিকে। এমন কিছু কথা বলল যে মারিয়ার সাথে ঝগড়া বাঁধানোর জন্যে তা ছিল যথেষ্ট। জেনিফার প্রফুল্ল মন নিয়ে দেখল ফোনে কথা বলার পর হুইটলি মারিয়াকে রেগে রেগে কি যেন বলল। মারিয়া চোখে পানি নিয়ে দৌড়ে বেরোলো ড্রয়িং রুম থেকে, ঢুকলো বেডরুমে। পেছনে দরজা বন্ধ হলো সশব্দে। দরজা বন্ধের শব্দ এখান থেকে শোনা না গেলেও জেনিফার কল্পনায় ভেবে নিয়েছে তাই। মাস দুই পর আবার কাজে লাগলো জেনিফার। অপোজিট ফ্ল্যাটের দম্পতিদের সাংসারিক অশান্তি উস্কে দেয়া যাচ্ছে ভালোভাবেই। ওরা রুটিন মাফিক এখনও ঝুল বারান্দায় বসে বটে, কিন্তু দুজনের মধ্যে কোনো কথা হয় না। হুইটলি খবরের কাগজ পড়তে থাকে, মাঝে মাঝে হাতের কাপে চুমুক দিয়ে চা বা কফি পান করে, আর মারিয়া নিজেকে ডুবিয়ে রাখে বইয়ের মাঝে। একদিন বেশ উত্তেজনাকর একটি ঘটনার সূত্রপাত হলো। অন্তত জেনিফারের কাছে ঘটনাটা উত্তেজনা বয়ে আনলো। ওই দিন সন্ধ্যার পরে মিসেস হুইটলির বাড়িতে নতুন এক লোকের আগমন ঘটল। মারিয়ার মুখোমুখি ড্রয়িং রুমের সোফায় বসল লোকটি। দুজনের মাঝে দূরত্ব যদিও খানিকটা ছিল, কিন্তু জেনিফার স্পষ্ট বুঝতে পারছিল লোকটি মারিয়াকে গদগদ কণ্ঠে কি যেন বলে ভজাতে চেষ্টা করছে। সম্ভবত তার গুণকীর্তন করছে। মারিয়াও বেশ মজা পাচ্ছে, উপভোগ করছে অতিথির সান্নিধ্য। হুইটলির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না ধারে কাছে কোথাও। তার মানে এখনও সে ফেরেনি অফিস থেকে। তারপর থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যার পরে লোকটি নিয়মিত হাজিরা দিতে থাকলো ওই বাসায়। বেশিরভাগ সময় ওদের মাঝে কোনো কথা হয় না, শুধু চোখে চোখে চেয়ে থাকা। জেনিফার লক্ষ্য করেছে হুইটলিদের বাসায় কাজের লোকের বালাই নেই। মারিয়া একাই সব কাজ করে। অবশ্য এতে মেয়েটার সুবিধেও হয়েছে, পরকীয়া চালিয়ে যেতে পারছে স্বচ্ছন্দে। একদিন লোকটা চলে যাবার জন্যে উঠেছে। মারিয়া তাকে গুড বাই জাতীয় কিছু বলল। জেনিফার চাপা উল্লাস নিয়ে দেখল লোকটা মারিয়ার হাত চেপে ধরেছে এবং ওকে চুমু খেতে মুখ নামাচ্ছে। মারিয়া সামান্য ধস্তাধস্তি করল নিজেকে ছাড়াতে, তবে জেনিফার হলপ করে বলতে পারে তার মধ্যে শক্তি প্রয়োগের কোনো ব্যাপার ছিল না, বরং লোকটিকে আরও উস্কে দেওয়া হলো। দুজনের মুখ অনেকক্ষণ এক হয়ে থাকল। যখন মারিয়া নিজেকে ছাড়িয়ে নিল তখন রীতিমতো হাঁফাচ্ছে সে। ভেতরে ভেতরে হাঁফিয়ে উঠল জেনিফারও। তার ভেবে অবাক লাগলো মারিয়ার সাহস দেখে। মারিয়া কি জানে না ওদের বাসা থেকে মোনা টাওয়ারের সব কিছু পরিষ্কার দেখা যায়? হয়তো মারিয়ার কল্পনাতেও আসেনি একজন পিপিং টম
তাদের সমস্ত নিষিদ্ধ কার্যকলাপ দেখে ফেলেছে। অবশ্য জেনিফার খুব সাবধানে কাজটা করছে। তাদের ঘরের সমস্ত পর্দা ফেলা থাকে। যখন পিপ শো দেখার জন্যে বাইনোকুলারটা হাতে নেয় জেনিফার, ঘরের আলো নিভিয়ে দিতে ভুল করে না কখনোই। কাজে এই বিপরীত ফ্ল্যাট থেকে বোঝার উপায় নেই এখানে একজন পিপিং টম আছে। মারিয়া যে পরকীয়ায় মেতে উঠেছে সে ব্যাপারে জেনিফারের মনে কোনো সন্দেহ নেই। দুজনের সম্পর্ক যত গাঢ় হচ্ছে, আগুনে আরও ঘি ঢালার সময় হয়ে আসছে জেনিফারের। জেনিফার পরদিন সকালে ড্যানিস হুইটলিকে দ্বিতীয় চিঠিটি লিখল। প্রিয় মিস্টার হুইটলি, আপনি কি জানেন প্রতি মঙ্গলবার সন্ধ্যার পরে আপনার ঘরে একজন পুরুষ অতিথির আগমন ঘটে এবং আপনার স্ত্রী তার সাথে পরকীয়ায় মেতে ওঠেন? আমার কথা বিশ্বাস না করলে কোনো এক মঙ্গলবার তাড়াতাড়ি এসে ওদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেন না কেন? এখন শুধু পরবর্তী মঙ্গলবারের প্রতীক্ষা। জেনিফার জানে না শুধু মঙ্গলবারেই কেন লোকটি মারিয়ার কাছে আসে। অবশ্য কারণ উদ্ঘাটনের তেমন চেষ্টা করেনি। এখন তার সামনে একটাই কাজ, মঙ্গলবার সন্ধ্যার পর বাবা মা যাতে বাড়িতে না থাকেন তার ব্যবস্থা করা। জেনিফার তার পলি খালাকে ফোন করল। বানিয়ে বলল মা নাকি প্রায়ই পলি খালার কথা বলেন। দূর সম্পর্কের বোন বলেই নাকি পলি খালা মার খোঁজ খবর নিচ্ছেন না। এজন্যে মা বেশ কষ্টে আছেন। শুনে ব্যস্ত হয়ে উঠলেন পলি খালা। বললেন, সে কি? আমি তো এতদিন ভেবেছি তোর মা আমাদের ভুলে গেছে। জেনিফার বলল, তুমি তাহলে বাবা মাকে একদিন দাওয়াত দাও, তোমাদের মাঝে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হোক। খুশি হলেন পলি খালা। বললেন, ঠিক বলেছিস, কেন যে লোকে তোকে বোকা বলে। হাসি চেপে জেনিফার বলল, শোনো, আগামী মঙ্গলবার বাবার অফিস ছুটি। ওই দিন তুমি ওদেরকে ডিনারের দাওয়াত দাও। তুই সাথে আসছিস তো? জানতে চাইলেন পলি খালা। না না, আমাকে যেতে বলো না, আমার কোথাও যেতে ভাল লাগে না, একা থাকতেই ভালো লাগে। ব্যাস, মঙ্গলবার রাতের পিপ শো দেখার নির্বিঘ্ন আয়োজন হয়ে গেল। মা পলি খালার আন্তরিক দাওয়াত পেয়ে অবাক হলেন, তবে যেতে অরাজি হলেন না। ওরা রাত 8টার দিকে চলে গেলেন খালার বাসায়। কিছুক্ষণ পরেই সেই লোকটি এলো মারিয়ার বাসায়। 8:45টার দিকে ওরা হাতে হাত রাখল। 9টার সময় মারিয়া বাহুলগ্ন হয়ে পড়ল তার প্রেমিকের। ঠিক তখন ড্রয়িং রুমের দরজা প্রচণ্ড ধাক্কায় খুলে গেল। ভেতরে ঢুকল ড্যানিস হুইটলি। প্রচণ্ড ঝড় বয়ে গেল ঘরে। হুইটলি এবং লোকটি, জেনিফারের মনে হলো বুঝি হাতাহাতি শুরু করে দেবে। কিন্তু মারিয়া ঠেকিয়ে রাখল ওদেরকে। রাগে গনগনে মুখ দেখে অবশ্য বোঝা যাচ্ছিল দুই পুরুষই একে অপরকে গালিগালাজে তুলোধুনো করে ছাড়ছে। শেষে মারিয়া তার প্রেমিককে ঠেলতে ঠেলতে ঘরের বাইরে নিয়ে গেল। হুইটলি বোধহয় কিচেন বা অন্য কোথাও ঢুকল। একটু পরেই ঢাউস একটা মদের বোতল হাতে তাকে ড্রয়িং রুমে ফিরে আসতে দেখল জেনিফার। পরপর 2 গ্লাস মদ খেয়ে ফেলল হুইটলি। অপেক্ষা করছে মারিয়ার জন্যে। মারিয়া ঘরে ঢুকতেই আবার ফেটে পড়ল হুইটলি। ভয়ানক ঝগড়া শুরু হলো দুজনের। হুইটলির এমন রুদ্রমূর্তি আগে দেখেনি জেনিফার। সে মারিয়ার মুখে প্রচণ্ড এক চড় কষালো। মারিয়া প্রত্যুত্তরে কি যেন বলতেই উন্মাদ হয়ে গেল হুইটলি। গলা টিপে ধরল সে মারিয়ার, ঝাঁকাতে শুরু করল। নিজেকে ছাড়িয়ে নিতে প্রাণপণ চেষ্টা করল মারিয়া, লাথি মারতে লাগলো। শেষে কোনো মতে নিজেকে মুক্ত করে দৌড় দিল দরজার দিকে। পিছু ধাওয়া করল হুইটলি। মারিয়া হাতের কাছে বড়সড় টেবিল ল্যাম্পটা তুলে ধরল মাথার ওপর। হুইটলি ওকে নামাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল সোফায় পা বেঁধে। তাকে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে পড়তে দেখে খিলখিলিয়ে হাসল জেনিফার। শুয়ে শুয়েই মারিয়ার পেটে লাথি মারল হুইটলি। ব্যথায় বিকৃত দেখালো মারিয়ার চেহারা। রাগে আর শারীরিক যন্ত্রণায় নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সে। চিৎকার করে ভারী টেবিল ল্যাম্পটা বিদ্যুৎ বেগে নামিয়ে আনলো স্বামীর মাথার ওপর। উত্তেজনা আর আনন্দে এবার জোরে হেসে উঠল জেনিফার। চোখ চকচক করছে। স্বামীর মাথায় টেবিল ল্যাম্প ভাঙার পর হাঁটু মুড়ে পাশে বসল মারিয়া। কিছুক্ষণ ফোঁপালো। হুইটলির নড়াচড়া বন্ধ হয়ে গেছে দেখে ভয়ের ছাপ ফুটে উঠল মুখে। বুকে মাথা লাগিয়ে কি যেন শোনার চেষ্টা করল। তারপর ছুটে গেল টেলিফোনের দিকে। বাহ, চমৎকার একটা দৃশ্য দেখা গেল বটে। এখন কি? জেনিফার কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকালো। সর্বনাশ, ঘুমাতে যাবার সময় হয়েছে। বাবা মা এসে পড়বেন এক্ষুনি। এখানে আর বসে থাকার মানে হয় না। কাল সকালে তো সব জানাই যাবে। খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল সবখানে। ম্যানহাটন এলাকায়
খবর রটল ব্যাংক কর্মকর্তা মিস্টার ড্যানিস হুইটলি মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কাজ হয়নি কোনো। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন তিনি। মারা গেছে? হুইটলি মারা গেছে? মৃত্যু হয়েছে সুদর্শন লোকটার? উত্তেজনায় বুক ধড়ফড় শুরু হলো জেনিফারের। তার পরিকল্পনা এমন খাপে খাপ মিলে যাবে ভাবতে পারেনি সে। বেশ বেশ, এখন তাহলে মারিয়ার পালা। ধনী আর সুন্দরী হবার খেসারত এবার তাকে দিতে হবে। জেনিফার থানায় ফোন করল। ওধার থেকে জবাব আসতে সে বলল, আমি একটা হত্যাকাণ্ডের ব্যাপারে রিপোর্ট করতে চাই। আমার নাম জেনিফার প্যাকম্যান। ঠিকানা 8/H ড্যাফোডিল প্লাজা, ম্যানহাটন। আমি ওখান থেকে ফোন করছি। জেনিফারের রক্ত চলাচল বেড়ে গেছে। নিজেকে এত সুখী আর মনে হয়নি কখনো। হত্যাকাণ্ড? জি। আচ্ছা, ধরুন একটু। ধন্যবাদ। 1 সেকেন্ড পর আর একটি কণ্ঠ শোনা গেল ফোনে। ইন্সপেক্টর রথম্যান, ভরাট গলা পুরুষটির। আমি জেনিফার প্যাকম্যান, 8/H ড্যাফোডিল প্লাজা, ম্যানহাটনে থাকি, দ্রুত বলল জেনিফার। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত এবং ঘন হয়ে উঠেছে। বেশি উত্তেজনা হলে এরকম হয়। গতরাত্রে 6/B মোনা টাওয়ার, ম্যানহাটনের বাসিন্দা মিস্টার ড্যানিস হুইটলি এবং মিসেস মারিয়া শিভারের মধ্যে প্রবল ঝগড়া হতে আমি দেখি। তিনি হুইটলি সাহেবকে ভারী একটি টেবিল ল্যাম্প দিয়ে মাথায় আঘাত করেন। কাজটা স্পষ্ট তাকে আমি করতে দেখেছি। আর বেডরুমের জানালা থেকে ওদের ড্রয়িং রুম, বেডরুম সব দেখা যায়। তাছাড়া কাল রাত্রে ওদের দরজা এবং জানালার সবগুলো পর্দায় ওঠানো ছিল। কাজেই যা ঘটেছে পরিষ্কার দেখতে পেয়েছি আমি। হুইটলি সাহেবকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুনেছি আমি। ভেবেছিলাম তিনি সুস্থ হয়ে উঠবেন, তাই পুলিশে খবর দেওয়ার প্রয়োজন অনুভব করিনি। কিন্তু এখন শুনছি তিনি মারা গেছেন, তাই আসল ঘটনাটা আপনাদেরকে জানালাম নাগরিক কর্তব্যবোধ থেকে। আচ্ছা, উদ্বিগ্ন শোনালো ইন্সপেক্টরের কণ্ঠ। আপনি এখানে এসে রিপোর্ট দিতে পারবেন মিস জেনিফার? দুঃখিত, তা সম্ভব নয়। দুঃখী দুঃখী ভাব ফোটালো জেনিফার তার গলায়। বাবা মা আমাকে কোথাও যেতে দেন না, বিশেষ করে থানার মতো জায়গায় তো কখনোই যেতে দেবেন না। ঠিক আছে, আমি তাহলে আপনাদের ওখানে আসছি। ধন্যবাদ মিস প্যাকম্যান। ধন্যবাদ মিস্টার রথম্যান। জেনিফার রিসিভার রেখে দিল। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে ডেজার্টের একটা বাটি বের করলো। ওর যে স্বাস্থ্য জানে জেনিফার, মিষ্টি খাওয়া উচিত নয়, কিন্তু একটা দিন মিষ্টি খেলেই তো আর সে হস্তিনী হয়ে উঠবে না। তাছাড়া এমন মজা আর রোমাঞ্চ কি প্রতিদিন মেলে? দিনটাকে মিষ্টি খেয়ে সেলিব্রেট করা উচিত। লিভিং রুমে এসে বসলো জেনিফার বাটি নিয়ে। সুস্বাদু মিষ্টিগুলো গিলতে লাগলো টপাটপ। গোটা ব্যাপারটা নিয়ে ভাবছে সে। লোকে ওকে বোকা ভাবে। আবার হাসি পেল জেনিফারের। যেটাকে ও মজা আর খেলা মনে করে, লোকের কাছে সেটাই অশ্লীল আর অপরাধ মনে হয়। তাতে কিছু যায় আসে না জেনিফারের। এবারের খেলাটাতে রোমাঞ্চ ছিল দারুণ। যারা ওকে পছন্দ করে না, ভালোবাসে না, কুৎসিত বলে ঘৃণা করে, তাদের সবাইকে নিয়ে এমন খেলা খেলবে জেনিফার। ভায়ার উপর শোধ নেবে। দেখে নেবে ভায়ার প্রেমিকাটাকেও। রূপের গরবে মাটিতে পা পড়ে না, না? দাঁড়াও, এবার মজা দেখাবো। মজা দেখাবে সে 4 তলার মিসেস হিলারিকেও। মহিলার সাথে সেধে যতবার কথা বলতে গেছে জেনিফার, মিসেস হিলারি ততবারই এড়িয়ে গেছেন তাকে। জেনিফার দেখে নেবে নিচের ডিপার্টমেন্ট স্টোরের ছোকরা কর্মচারী টনিকেও। হারামজাদা জেনিফারকে দেখলেই কেমন বিশ্রী মুখ ভঙ্গি করে। নিজের বাবা মার ওপরও শোধ নেবে জেনিফার। তাকে একা গৃহবন্দী করে রেখে যাবার মজা টের পাইয়ে দেবে। প্রত্যেককে তার পাওনা বুঝিয়ে দেওয়ার ভবিষ্যৎ সুখ পরিকল্পনায় বিভোর হয় জেনিফার। রোমাঞ্চিত হয়ে ওঠে শরীর। জেনিফারের সুখ কল্পনায় ব্যাঘাত ঘটালো কলিং বেলের শব্দ। এ সময়ে আবার কে এলো? মিষ্টির বাটিটা টেবিলে রেখে গায়ের কাপড় ঠিকঠাক করল সে। তারপর দরজা খুলল। মিস প্যাকম্যান? দরজায় দাঁড়ানো দীর্ঘদেহী আগন্তুক ভরাট গলায় জানতে চাইল। পরনে মেট্রোপলিটন পোশাকের পোশাক। জি, বলল জেনিফার। তার চোখ আটকে গেল আগন্তুকের পেছনে দাঁড়ানো মহিলার দিকে। মারিয়া। মারিয়ার হাতে 2 টুকরো কাগজ। দেখেই চিনতে পারল জেনিফার। তার লেখা সেই 2টো চিঠি। ধন্যবাদ।